আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা হবে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান চ্যালেঞ্জ এবং বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক আকাঙ্ক্ষা কি তাই নিয়ে। আমাদের দেশের রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাটা চরম। জিন্নাহ সাহেব 47-এ ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি করলেন। তার মধ্যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। সেই পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা পেতে আমরা আমাদের সম্পূর্ণ অধিকার বুঝে নিতে সংগ্রাম শুরু করলাম। 54, 58, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, 74-এর দুর্ভিক্ষ, 75-এর বাকশালী ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধ। এরপর আবার ক্ষমতার পালাবদল, কু, সেনাশাসিত সরকার, আবার স্বৈরতন্ত্রে ফিরে আসা, 90 দুর্বার আন্দোলন, 96 সময় উপযোগী আন্দোলন, আবার 2001, 2008-এ বৃহত্তর পরিসরে সেনাশাসিত সরকার ব্যবস্থা, তারপর দীর্ঘ একটা সময় ধরে একনায়কতন্ত্রের পথে হেঁটে যাওয়া। সর্বশেষ 24-এর 5ই আগস্ট নতুন অধ্যায়ের সূচনা। তারপরে আবার অন্তর্বর্তীকালীন সরকার। সে অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস যেতে না যেতেই আবার নতুন পথের তল্লাশি রাজনৈতিক দলগুলোর হাত ধরে। এদেশের রাজনৈতিক দলগুলো মূলত কী চায়, আর জনগণই বা কী চায়? জনগণের দৃষ্টিতে একটা সরকার, গণতন্ত্রের সরকার, যেখানে জনগণ প্রধান এবং সর্বময় ক্ষমতার উৎস, জনগণের দ্বারা নিয়ন্ত্রিত সরকার এবং সরাসরি জনগণের মত প্রকাশের স্বাধীনতায় গঠিত সরকার। 54 বছরে আমরা তার কতটুকু পেয়েছি, আর এটা পাওয়ার জন্য আমরা কতটুকু সংগ্রাম করেছি তার হিসেব আমাদের কাছে আছে। হিসেবটা মেলানো একটু কঠিন, তবে খুব বেশি কঠিন নয়। কারণ আমার ছোট্ট রাজনৈতিক পড়াশোনার অভিজ্ঞতায় আমি একটা জিনিসই সুস্পষ্ট এখানে, সেটা হচ্ছে যে জনগণ নামে আমরা যে বিষয়বস্তুটাকে বুঝি, রাষ্ট্রের সর্বপ্রথম এবং প্রধান উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডের পরে একটি জনসমষ্টি। যে জনসমষ্টি তাদের নিজস্ব স্বার্থে একটা প্রতিনিধি দল তৈরি করবে, যে প্রতিনিধি দল পুরো ব্যবস্থাপনাটাকে পরিচালিত করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই জনগণকে আমরা কখনো পাইনি। এইরকম জনগণের কোনো সমষ্টি আমরা কখনো দেখি নাই। কারণ রাজনৈতিক দলগুলো এই জনসমষ্টিকে একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে রেখেছে। 47 সালে দেশ বিভক্ত হওয়ার পরে শুরু হলো নতুন অধ্যায়। পশ্চিম পাকিস্তান সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে পূর্ব পাকিস্তানের উপরে শুরু করে অর্থনৈতিক, রাজনৈতিক, আর্থসামাজিক ব্যবস্থাপনায় চরম অবহেলা তৈরি করে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করে। মেধা, যোগ্যতা, দক্ষতা থাকা সত্ত্বেও তারা আমাদের ঠকাতে থাকে। পূর্ব বাংলার জনগণ একত্রিত হয় নিজেদের ন্যায্য অধিকার বুঝে নিতে, আবার সংগ্রাম শুরু করে। ফলশ্রুতিতে 54 নির্বাচন। পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে জয়ী হওয়া সত্ত্বেও তারা আমাদের বঞ্চিত করে। এরপর নানা সূত্র, নানা তত্ত্ব, নানা বিষয়বস্তু আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে শোষণ করতে থাকে। এরপর
শুরু হয় নানা ধরনের বিশৃঙ্খলা। পূর্ব বাংলা অস্থির হয়ে ওঠে। পূর্ব বাংলার জনগণ তাদের ন্যায্য অধিকার এবং দাবি বুঝে নিতে রাজপথে নামে। এখানেও রাজনৈতিক দলগুলো সুচারু পরিকল্পনা করে। জনগণের স্বার্থ পুনরুদ্ধারে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে এবং রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় সাধারণ জনসমষ্টি রাজপথে নেমে জীবন দান করে, রক্তদান করে। তাহলে 58 যাই, 62 যাই, 69 যাই, 70 যাই, 71 গিয়ে আমরা মুক্ত হই, স্বাধীন হই। সম্পূর্ণ স্বাধীন সার্বভৌমত্বের একটি রাষ্ট্র গঠিত হয়, যার নাম হয় বাংলাদেশ। 73 নির্বাচনের পরেই আবার ঠিক আগের পর্যায়ে থাকি আমরা। এর রাজনৈতিক দলগুলোর এবং রাজনীতিবিদদের যে গুপ্ত একটা প্রত্যাশা ক্ষমতার বলয় তৈরি করা জনসমষ্টির উপরে, সেটা আবার প্রকাশিত হয়। পশ্চিম পাকিস্তান যেভাবে আমাদেরকে শোষণ করে গেছে, সেই রকমভাবে রাজনৈতিক পন্থায় শোষণ করার জন্য রাজনৈতিক দলগুলো আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে 74 হয়েছে 75। দ্য লাইন অফ ফায়ারে পারভেজ মোশাররফ, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য বা বক্তব্য কি। উনি বলেছিলেন বাংলাদেশ ইটস এ পলিটিক্যাল মিস্টেক। তিনি সহজ ভাষায় বোঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশের উত্থান এবং বাংলাদেশ নামক পূর্ণাঙ্গ একটি স্বাধীন রাষ্ট্রের পরিচয় এক্স্যাক্টলি ইটস এ পলিটিক্যাল মিস্টেক। তো প্রসঙ্গ সেটা নয়। তারপরে শুরু হয় সেই রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার সূত্রপাত। আবার নতুনভাবে নতুন রাজনৈতিক ইস্যুতে জনগণকে টেনে আনা হয়, জনগণকে রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, ক্ষমতার পরিবর্তন ঘটে, নতুন কেউ ক্ষমতায় আসে। কিছুদিন যেতে না যেতেই আর কোনো রাজনৈতিক দল তাদের ব্যর্থতার দায়ভারকে জনগণের ওপর চাপিয়ে দিয়ে আবার নতুনভাবে রাজপথে আনতে বাধ্য করে। জনগণ আবার রাজপথে নামে, আবার রক্ত দেয়, আবার ক্ষমতার পরিবর্তন হয়। এভাবে চলতে থাকে। কখনো কু হয়, আবার সেনাশাসিত সরকার ব্যবস্থাপনা আসে, আবার পরিকল্পনা করে কোনো নতুন সরকার ব্যবস্থাপনা আসে, আবার জনগণ রাস্তায় নামে, আবার রক্ত দেয়, আবার সরকার ব্যবস্থার পরিবর্তন হয়। এইভাবে কখনো সেনাশাসিত সরকার, কখনো কুয়ের মধ্যে দিয়ে ঘটে যাওয়া নতুন কোনো সরকার ব্যবস্থাপনা, আবার কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে আবার দীর্ঘ সময় বিলম্ব করে নতুন কোনো পরিকল্পনা করে ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা গ্রহণ করে। এভাবে নানা চড়াই উতরাই পার হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি সময়কালকে যদি আমি ব্যাখ্যা করতে যাই, তো বাকশালের পরে মোস্তাক সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার, তারপর আবার হোসেন মোহাম্মদ এরশাদের সরকার, এবং 90-এর সর্বাত্মক আপোষহীন আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসক এরশাদের পরিবর্তন ঘটে এবং একটা নির্বাচিত সরকার আসে। আবার 96 গিয়ে একই রকম সংকট, ক্ষমতায় থেকে যাওয়ার লড়াই, জনগণকে আবার রাস্তায় নিয়ে আবার রক্ত দাও, আবার বিদ্রোহ হোক, এই সংকটের নিরসন হোক, গণতন্ত্র নিপাত যাক, মানুষের মুক্তি আসুক। আবার তাই হয়েছে। মানুষ রাজপথে আসলো, রক্ত দিল, আবার একটা সুষ্ঠু সরকার ব্যবস্থা ফিরে আসলো এবং সরকার গঠন হলো। কিছুদিন পরে ঠিক আগের অবস্থায় ফিরে যাও। জনগণের যখন মোহ কেটে যায়, সত্য পথ থেকে আস্তে 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 অন্ধকার পথের দিকে প্রবেশ করে, তখন এই রাজনৈতিক দলগুলো আবার ঠিক জায়গায় ফিরে গিয়ে ক্ষমতা হস্তান্তরের নামে নতুন কোনো পরিকল্পনা করে ক্ষমতায় টিকে থাকার লড়াই তৈরি করে। ফলশ্রুতিতে
2008-এর সরকার আসে। এই 2008-এর সরকার কিছুটা চেষ্টা করেছিলেন জনগণের প্রত্যাশা পূরণ করতে। একটা রাষ্ট্র গঠনের যে মূল উপাদানগুলো প্রয়োজন, ভূখণ্ড, সার্বভৌমত্ব, জনসমষ্টির মত প্রকাশের অধিকার এবং একটি নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের প্রতিনিধিগণ জনমনের প্রত্যাশা পূরণ করবে, এরকম তো। কিন্তু সে আশা পূরণ হবার নয়, কারণ অল্প কিছু দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য জনগণকে রাষ্ট্রীয় উপাদানের চূড়ান্ত পর্যায়ের ব্যবহার করে রাজপথে নিয়ে আসে, ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় নিয়ে আসে যে এ দেশ অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমে চলতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধির মধ্য দিয়ে চলতে হবে। এদেশের জনগণ কোহেলিকার মধ্যে থাকে। এই ইনফ্যাচুয়েটেড জনগণকে নিয়ে আবার রাস্তায় নামানো হয়, আবার তারা আন্দোলন করে, রক্ত দেয়, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে সরকারের পরিবর্তন করে। তো 2008-এর সরকার বলতে আমরা সবাই বুঝি সেটা হলো যে ফখরুদ্দিনের সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। রাষ্ট্র এবং রাষ্ট্র সহায়ক বাহিনীর ক্ষমতার মধ্য দিয়ে এই সরকার টিকে থাকতে চেয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করেছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে, নাগরিকের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে অনেক জায়গায় অনেক সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের দেশের রাষ্ট্রের সহায়ক বাহিনীর মধ্যে আদর্শগত চর্চা থাকলেও এরা কিন্তু কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত নয়। যা হোক, এর সালের সরকারের অভ্যন্তরীণ বিষয়ে অনেক ইতিহাস রয়েছে, ইতিহাসের পিছনের ইতিহাস রয়েছে, সেই বিষয়টি নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো যে জনগণের প্রত্যাশা সরকারের কাছে কী ছিল। সাধারণ জনগণের প্রত্যাশাটা সরকার সঠিকভাবে পূরণের পক্ষে ছিলেন এবং তার দিকে ধাবিত হচ্ছিলেন। মধ্যখান থেকে রাষ্ট্রের সহায়ক বাহিনীর বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং জনগণের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো আবার রাজপথে নামে এবং এই সরকারকে উৎখাত করে। সত্যি বলতে কি, রাজনৈতিক দলগুলো বরাবরই চেয়েছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে রাষ্ট্র এবং রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে নিশ্চিত করতে, জনমনের প্রত্যাশার জায়গা থেকে নয়। রাজনীতিবিদদের কথায় আমরা যেটা জিনিসটা বুঝতে পারি, তারা জনগণের সেবার্থে এক্স্যাক্টলি রাজনৈতিক ক্ষমতা আসতে চায় এবং এটাই হয়, বরাবরই এটাই হয় যে সেটা হলো যে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় না থাকতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের যে আদর্শগত বিষয়বস্তুটা আছে সেটা বাস্তবায়ন করতে পারে না। এই আদর্শগত বিষয়বস্তুকে বাস্তবায়ন করার জন্য তাদের ক্ষমতায় আসতে হবে। কিন্তু এই বিষয়টা পরবর্তীতে কি হয়েছে, আমরা তো বিগত অনেক সরকারকে দেখেছি যে তার পূর্বের সরকারের নানা ধরনের রাজনৈতিক ত্রুটি, সরকার অব্যবস্থাপনা, দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার যে মহোৎসব, সেখান থেকে সরকারকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে এসে নতুন সরকারের প্রবর্তন ঘটানো, আলটিমেটলি কিছুদিন পরে ঠিক সেই রকমই একটা পর্যায়ে গিয়ে পৌঁছানো যে পূর্বের সরকারের চেয়ে এই সরকারের অবস্থান বেশি লাজুক, এমনটাই তো ঘটেছে। তাহলে আমরা কি এভাবে রক্ত দিয়ে যাব? বারবার একটা সরকার আসবে, সেই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হবে, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে, জনগণকে উপেক্ষা করবে, তোয়াক্কা করবে না, তারপর আমরা আবার কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদের প্রলোভনে ভুনে গিয়ে রাজপথে নামবো, আবার রক্ত দেব, আবার সরকারের উৎখাত করব, আবার নতুন কোনো সরকার আসবে, আবার তাকে উৎখাত করব। এই প্রক্রিয়া কি চলতে থাকবে?
বছরের পর বছর, সরকারের পর সরকার, বাংলাদেশের ভাগ্য আকাশে কি এমন কোনো সরকার গঠন হবে না যারা দেশের সার্বিক জায়গাটা নিয়ে কাজ করবে? যেমন সরকার তার সঠিক দায়িত্ব পালনে অব্যর্থ হবে, সেই সাথে তৈরি করবে সুনাগরিক, যে নাগরিকই তার জায়গা থেকে, তার দেশপ্রেমের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করবে। এমন নাগরিক সমষ্টিকে তৈরি করা সম্ভব নয় যে নাগরিক সমষ্টি দেশের মোট স্বার্থে, সার্বভৌমত্বের মোট স্বার্থে যে কোনো সিদ্ধান্তে এক এবং ঐক্য। অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা গোষ্ঠীগত দ্বন্দ্ব বা ব্যক্তি পর্যায়ের মতানৈক্যতা থাকতেই পারে, কিন্তু মোট রাষ্ট্রের প্রয়োজনে কি তারা একক এবং অভিন্ন থাকতে পারে না? এইরকম জনসমষ্টিকে তৈরি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রাজনৈতিক অব্যবস্থাপনা। এর রাজনৈতিক অব্যবস্থাপনায় আমাদের এক এবং অভিন্ন হতে দেয় না। কোনো না কোনো প্রক্রিয়ায়, কোনো না কোনো সিচুয়েশন তারা তৈরি করে এবং এই জনগণকে উত্তপ্ত করে, অভিন্ন করে। জনগণের নির্বাচিত সরকার, গণতন্ত্রের সরকার, রাজনৈতিক সরকার বহুত দেখেছি। রাজনৈতিক পড়াশোনাটা 100 বছরের। এই 100 বছরের রাজনৈতিক পড়াশোনায় আমি বাংলা এবং বাঙালির জীবন চরিত্র নিয়ে দেখেছি এবং এই অঞ্চলের সরকার ব্যবস্থাপনা এবং রাজনীতিবিদদের ক্যারেক্টারিস্টিক্স, এটা আমি দেখেছি। সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ জনগণের ঘাড়ের উপরে পা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসবার যে লোভ, এটা আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে বরাবরই ছিল। যদি এদেশের রাজনীতি সত্যিকার অর্থে জনগণ এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য হয়, তো এমন কোনো ব্যক্তিকে আমি দেখছি না যে ইনি রাজনৈতিক জায়গা থেকে সম্পূর্ণভাবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য নিবেদিত হয়েছেন। মজার বিষয় হচ্ছে, বিগত সরকারের বেশ কিছু ইন্টেলেকচুয়ালস কথায় কথায় বলতেন দার্শনিক রাষ্ট্রনায়ক, দার্শনিক রাষ্ট্র, দার্শনিক নাগরিক, ইভেন কি তাদের নিজেদের নামে ঢাকঢোল পেটাতেন যে সেটা হচ্ছে যে দার্শনিক সুশীল সমাজ। চরম হাসির একটা বিষয় যে সক্রেটিসের এত বড় একটা তত্ত্বকে তারা নিয়ে কথা বলতেন, অথচ তাদের রাজনৈতিক কোনো জ্ঞানই নেই বলা যায়। শুধু দলের পিছন পিছন, নেতৃবৃন্দের পিছন পিছন, দলের স্লোগান মুখস্থ করে, ঝাড়া কিছু বক্তব্য প্রদান করে জনগণকে বোকা বানিয়ে রাজপথে নিয়ে রক্ত দিয়ে মধ্যতালে ফাঁকতালে গিয়ে ক্ষমতায় অধিষ্ঠান হতেন। এই আমাদের দেশের রাজনীতিবিদদের চারিত্রিক বৈশিষ্ট্যতা। এই বৈশিষ্ট্যতা নিয়ে তারা রাজনীতি করে। রাজনীতির মূল জায়গাটা হচ্ছে আমাদের দেশের এইখানেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা ঠিক কতদিন এভাবে রক্ত দেব? কতদিন রাজপথে নেমে সরকার পরিবর্তন করব? 5ই আগস্টের পরে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হয়। অল্প কিছুদিন যাওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং প্রকাশ করতে থাকে যে এই সরকার ব্যর্থ সরকার, এই সরকারের কোনো যোগ্যতা নেই, দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হোক। দেখেছি আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেখেছি তারা অল্প কিছুদিনের মধ্যেই বড় বড় মহোৎসবে লিপ্ত হয়। ক্ষমতার পরিবর্তন এখনো হয়নি। আমি বিগত সরকারের বিষয় নিয়ে আর আলোচনা করতে চাই না, কারণ আমরা সবাই দেখেছি এবং আমরা জানি তথ্য প্রযুক্তির এই যুগে কোনো কিছুই আর গোপন নয়। যেটা আপনাকে জানানোর জন্য আমাকে বই লিখতে হবে কিংবা আপনাকে জানানোর জন্য আমাকে স্পিচ দিতে হবে, আমরা সবই জানি। কিন্তু যে জিনিসটা আমরা জানার পরেও করি না সেটা হচ্ছে যে বারবার রাজনৈতিক দলগুলোর প্রলোভনে আমরা ভুলে গিয়ে রাজপথে নামি এবং রক্ত দিই। পরিবর্তন টানে কি? কোন জায়গার পরিবর্তনে আমরা এই রক্তটা দিই? 5ই আগস্টের যে পরিবর্তনের প্রতিজ্ঞায় আমরা নতুনভাবে শুরু করলাম, সেটার কি হয়েছে? সরকারের নানা রকমের ব্যর্থতা নিয়ে রাজনৈতিক দলগুলো আবার উস্কানি শুরু করেছে।
কারণ যত দ্রুত এই সরকারকে নামানো যাবে, যত দ্রুত একটা নির্বাচন ব্যবস্থা আসবে, তত দ্রুত ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যাবে এবং তত দ্রুত নিজেদের ভাগ বাটোয়ারা তৈরি করা যাবে। এখানে সরকার ব্যবস্থা আসেই নাই, তাতেই শুরু হয়ে গেছে। ভাই, বাংলাদেশের মানুষের 99.99% মানুষই হচ্ছে কোনো না কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর মতাদর্শে জীবিকা নির্বাহ করে। আমি সরাসরি বলতে চাই, জীবিকা নির্বাহ করে। জন্মের পর থেকে দেশের মানুষের কয়েকটা জিনিস নিয়ে বেশি আগ্রহ। উনি হিন্দু না মুসলিম, উনি আওয়ামী লীগ না বিএনপি, উনি পাকিস্তান না ভারত। কেন ভাই? একটা মানুষ জন্মগ্রহণ করে, তার নিজস্ব মতামত, নিজস্ব দর্শন কিংবা নিজস্ব সৃষ্টিশীলতাকে তৈরি হতে পারে না? তাকে আগেই চাপিয়ে দেওয়া হয়, তুমি হিন্দু ধর্মাবলম্বী, না তুমি মুসলিম ধর্মাবলম্বী, না হয় তুমি পাকিস্তান ধর্মাবলম্বী, না হয় তুমি বাংলাদেশ ধর্মাবলম্বী। প্লিজ ডোন্ট টেক দিস পার্সোনালি। ধর্মাবলম্বী এবং ধর্ম নিয়ে কথাটা যেটা বলছিলাম, সেটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলেছি। আমি এখানে আমাদের যে দিন, সেই বিষয়বস্তু নিয়ে কথা বলিনি। সো ডোন্ট টেক ইট অন আদার ওয়ে। তো যেটা বলছিলাম, তো এইভাবেই কি চলতে থাকবে? এর পরিবর্তনটা কোথায়? এখন ইউনূস সাহেব একজন বিশ্বমানব। মানবিকতাবাদের 3 ধরনের মানুষ পাওয়া যায়: উদারপন্থী, গণতন্ত্রীপন্থী এবং বিবর্তনবাদী মানবিকতাবাদের মানুষ। উনি হচ্ছেন বিবর্তনবাদী মানবিকতাবাদের মানুষ। এই বিষয়বস্তুটা অনেক জটিল, দর্শনের চ্যাপ্টারটা অনেক স্ট্রং, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। তো উনি যেভাবে চেয়েছিলেন যে পরিবর্তনের পরে আসলে জনগণের পরিবর্তন হয়েছে এবং জনগণ চাই একটা সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক রাষ্ট্রনীতি তৈরি হোক এবং এই রাষ্ট্রনীতিতে আগামী বাংলাদেশ তৈরি হোক। আনফর্চুনেটলি তার এই বিষয়বস্তুটাকে আমরা বুঝি নাই। এখন আমাদের ধারণা উনি ক্ষমতায় আসছেন, তারপর মার কাট বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল, ফ্যাসিজমের দল ছিল, সবাইকে মার কাট পর্যায়ে নিয়ে গিয়ে আমরা আবর্জনা ক্লিয়ার করে ফেলবো এবং আমরা সামনের পথে এগিয়ে যাব। আরে ভাই, আবর্জনা তো আমার মাথার মধ্যে। এক ফ্যাসিজম গেছে বলে কি অন্য কোনো ফ্যাসিজম তৈরি হতে পারে না? মানুষ রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম মডেল। এই রাষ্ট্রীয় মডেলে আপনি কতটুকু আদর্শবান এবং ফ্যাসিজম বিরোধী, সেটুকুই হচ্ছে রাষ্ট্রের পূর্ণাঙ্গ। ইউনূস সাহেবের সরকার এটা চেষ্টার পক্ষে করে যাচ্ছেন। এই মুহূর্তে জিনিসটা দরকার ছিল, সেটা রাজনৈতিক দলগুলো এই সরকারের ভুল ত্রুটি এবং অপারগতা এবং ব্যর্থতার জায়গাটুকুকে সংশোধন করে একটা প্রেসার গ্রুপ তৈরি করে সরকারকে এই কাজগুলো করে নিতে বাধ্য করা। কিন্তু আনফর্চুনেটলি সেটা না করে রাষ্ট্রের যে অবস্থা হোক, দেশের যে অবস্থা হোক, জনগণের যে অবস্থা হোক, কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে দ্রুত নেমে পড়ো, একটা নির্বাচন দাও, ক্ষমতায় আসে, আবার শুরু হোক। তো আমি এই জিনিসটাই বলতেছিলাম যে এই শুরুটা আর কতবার শুরু হবে? 1947-এর পর থেকে যদি ধরা যায়, আই থিঙ্ক ইট হ্যাপেন্ড মোর দ্যান 20 টাইমস। 20 বারের অধিক সময় সরকারের পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন প্রতিশ্রুতি, নতুন নতুন প্রতিজ্ঞা নিয়ে বারবার তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং 2 দিন পরে যেই লাউ সেই কত, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। জাস্ট হ্যাপেন্ড ইট টু দ্য পিপল। কোনো পরিবর্তন হয়নি। আমার চাই পরিবর্তন, আমাদের চাই পরিবর্তন। আমরা আর রাজপথে রক্ত দিতে পারবো না। রাজপথে আর কোনো অবুঝ শিশু মারা না যাক, আর কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হোক। এটা নিশ্চিতের জন্য কি করতে হবে? আমার দৃষ্টিকোণ থেকে এটা নিশ্চিতের জন্য যেটা প্রয়োজন, সেটা হলো সরকারকে সহযোগিতা করা। এখন ডেভিল হান্ট অভিযান চলছে। আপনি যদি মনে করেন এটা শুধুমাত্র বিগত ফ্যাসিজম এবং ফ্যাসিজমের সমর্থক গোষ্ঠীর জন্য তৈরি, কথাটা ভুল। এটাকে আমরা কিভাবে সফল করে নিতে পারি? আপনি এবং আপনার আশেপাশে যারা আছেন, যাদেরকে মনে হয়েছে উনি দুর্নীতিগ্রস্ত, মনে হয়েছে
উনি জনগণের স্বার্থ বিরোধী, রাষ্ট্রবিরোধী। সঠিক তথ্য প্রমাণের মধ্য দিয়ে আপনি তাকে ধরিয়ে দেন। আপনি আপনার সুনাগরিকের দায়িত্বটুকু পালন করুন, এটাকে সফল করুন। এটা আমি একটা প্রক্রিয়া বললাম, সরকারকে সহযোগিতার এটা একটা পর্যায় বললাম। যে যেখানে আছেন, যে জায়গায় আছেন, সেই জায়গা থেকে কোনো না কোনো সুযোগ আপনার আছে সরকারকে সহযোগিতা করার। আপনি যদি সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে সমর্থ হন এবং সমষ্টিগত এই সহযোগিতাটুকুই সরকারকে শক্তি দেবে, পূর্ণাঙ্গতা দেবে। অ্যাট এ টাইম এটাই আপনাকে ফেরত দেওয়া হবে একটা সুষ্ঠু সরকার ব্যবস্থাপনার মধ্য দিয়ে। আমি সংস্কার কমিশনের বিভিন্ন পার্টগুলো পড়ছিলাম। সবগুলো তো আর অনলাইনে পাওয়া যায় না, এটা অবশ্যই একটা কনফিডেন্সিয়াল ইস্যু। তারপরে যতটুকু আমরা অনলাইন থেকে দেখেছি বা বিভিন্ন পত্রপত্রিকা থেকে দেখেছি, চমৎকার সব সংস্কার কমিশনগুলো। এখন বাংলাদেশে এটা সম্ভব নয়, এটা আকাশ পাতাল চিন্তাভাবনা, রাতারাতি হবে না, হতে পারে না, এটা রাজনৈতিক দলগুলোর মাথার মধ্যে ঢুকাচ্ছে। অবশ্যই হতে পারে। জনগণকে সাথে নিয়ে যখন এত বড় দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা সরাতে সক্ষম হই, বাংলাদেশে তার বারবারের ইতিহাস আছে, হাজারবারের ইতিহাস আছে, তাহলে এটা সম্ভব হবে না কেন? এর চাইতে ভয়ানক সব সংকট থেকে আমরা বের হয়ে আসছি, তাহলে এটা সম্ভব হবে না কেন? আমার মনে হয় এই সংস্কার কমিশনের এই সংস্কারগুলো যদি আমরা তৈরি করতে পারি, 1/3 যদি তৈরি করতে পারি, তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো পাওয়ারফুল আর এমন কোনো কারাপ্টেড পারসন বা এমন কোনো কারাপ্টেড পলিটিক্স বা পলিসিস তৈরি হবে না যেটাকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো না। তাই ক্ষমতা ফিরে আসুক জনগণের হাতে, শুধু জনগণ নয়, একটি সচেতন জনসমষ্টির হাতে ক্ষমতা ফিরে আসুক, এটাই আমার প্রত্যাশা। তো চলুন শুরু করা যাক নতুন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।